আমেরিকার ইতিহাসে যদি বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী কোনো পুরুষের নাম বলতে হয়, যিনি একাধারে ছিলেন মুদ্রাকর, দার্শনিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, রাষ্ট্রের সংবিধান রচয়িতা, বিজ্ঞানী, আবিষ্কারক, যার সম্বন্ধে দেশবাসী শ্রদ্ধা অবনত চিত্তে বলেছিল আমাদের হিতৈষী মহাজ্ঞানী পিতা, সেই মানুষটির নাম বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তিনি শুধু আমেরিকার নন, সমগ্র মানব জাতির জন্য তিনি হিতৈষী বন্ধু। এই মহাজ্ঞানী কর্মযোগীর জন্ম হয়েছিল আমেরিকার বোস্টন শহরে 1706 সালের জানুয়ারি মাসে। তার বাবা ধর্মীয় কারণে ইংল্যান্ড ত্যাগ করে আমেরিকায় গিয়ে বসবাস আরম্ভ করেন। বেঞ্জামিনের জন্মের আগে তার মা 14টি সন্তানের জন্ম দেন। তার বাবা অতি কষ্টে এই বিরাট সংসার প্রতিপালন করতেন। ছেলেবেলায় বেঞ্জামিন কোনোদিনই আর্থিক সচ্ছলতার মুখ দেখেনি। যখন তার 8 বছর বয়স, বাবা তাকে গ্রামের স্কুলে ভর্তি করে দিলেন। কয়েক বছর স্কুলের খরচ মেটালেও শেষ পর্যন্ত আর পারলেন না। বেঞ্জামিনকে স্কুল থেকে ছাড়িয়ে এনে নিজের সাবান তৈরির কারখানায় ঢুকিয়ে দিলেন। কিন্তু এই কাজে কিছুতেই মন বসল না বেঞ্জামিনের। ব্যবসার প্রতি কোনোদিন তার কোনো আকর্ষণ ছিল না। তার আগ্রহ ছিল সমুদ্রে ভেসে বেড়াবার। কিন্তু ছেলের এই দুরন্তপনা বাবার ভালো লাগলো না। সাবানের কারখানার কাজে ছেলের মন নয় দেখে তিনি ঠিক করলেন তাকে অন্য কোনো কাজে ঢুকিয়ে দেবেন। বেঞ্জামিনের যখন 12 বছর বয়স, বোস্টনের এক ছাপাখানার শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করলেন। এই ছাপাখানার দেখাশোনার ভার ছিল তার ভাইয়ের উপর। ভাইয়ের সঙ্গে বনিবনা হচ্ছিল না। ঠিক করলেন ফিলাডেলফিয়া শহরে গিয়ে স্বাধীনভাবে ছাপাখানার ব্যবসা শুরু করবেন। বেঞ্জামিন নিউ ইয়র্ক ঘুরে ফিলাডেলফিয়া শহরে এসে পৌঁছালেন। অচেনা অজানা শহর, হাতে সামান্য কিছু পয়সা, পোশাকের অবস্থা ভালো নয়, কয়েকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি। ঘুরতে ঘুরতে একটা রুটির দোকানে এসে 3 পেনি দিয়ে রুটি কিনলেন। চাল চুলোহীন হাভাতে বেঞ্জামিন অল্প দিনে নিজের বুদ্ধি আর পরিশ্রমে ছাপার কাজ শুরু করলেন। এই কাজের ফাঁকে নিয়মিত নানান বিষয়ের বই পড়তেন। একদিন সমস্ত রাত কেটে যেত বইয়ের মধ্যে। ফিলাডেলফিয়া শহরে 2 বছর কেটে গেল। এই সময় ইংল্যান্ডে যাওয়ার ইচ্ছা ছিল। লন্ডনে এসে একটি বড় ছাপাখানার কাজ পেলেন। দীর্ঘ 2 বছর তিনি লন্ডন শহরে ছিলেন। লন্ডনে প্রবাস জীবনে বেঞ্জামিনের জীবনে ঘটেছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। যখন তিনি ফিলাডেলফিয়াতে ছিলেন, তখন ঘটনাচক্রে একদিন পরিচয় হয় মিস রিডের সাথে। মিস রিড তখন সদ্য কৈশোর উত্তীর্ণা এক তরুণী। এই পরিচয় প্রেমে রূপান্তরিত হতে দীর্ঘ সময় লাগেনি। কিন্তু তখন একটি মেয়ের ভার গ্রহণ করবার মতো আর্থিক সামর্থ্য ছিল না বেঞ্জামিনের। তাই প্রেম পরিণয়ে পরিণত হতে পারেনি। এই সময় ইংল্যান্ডে যাওয়ার ডাক এলো। বেঞ্জামিনের প্রত্যাবর্তনের অনিশ্চয়তার কথা ভেবে বিয়ে করলেন মিস রিড। 2 বছর ইংল্যান্ডে থাকার পর 1726 সালে বেঞ্জামিন ইংল্যান্ড ছেড়ে এলেন ফিলাডেলফিয়া শহরে। একজন ধনী ব্যক্তির সাহায্যে অল্প দিনের মধ্যে গড়ে তুললেন বিরাট এক ছাপাখানা। কঠোর পরিশ্রম আর তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে তার ব্যবসা অল্প দিনে শ্রীবৃদ্ধি ঘটল। আশাতীত অর্থ উপার্জন করতে আরম্ভ করলেন। সেই সময় পেনসিলভেনিয়া গেজেট নামে একটি পত্রিকা ফিলাডেলফিয়া শহর থেকে প্রকাশিত হতো। তিনি সেই পত্রিকাটি কিনে নিয়ে তার স্বত্বাধিকারী হলেন। এই পত্রিকা প্রকাশনা কাজের সাথে সাথে নিয়মিতভাবে এতে লেখালেখি করতেন। এই সময় ভাগ্যদেবীর প্রসন্নতায় আবার মিস রিডের সাথে দেখা হলো বেঞ্জামিনের। বিবাহের অল্প কিছুদিনের মধ্যেই বিধবা হয়েছিলেন মিস রিড। তার বেদনায় নিঃসঙ্গ জীবনকে ভরিয়ে দিতে এগিয়ে এলেন বেঞ্জামিন। 1730 সালে দুজনের বিবাহ হলো। এই বিবাহ দুজনের জীবনে এনে দিয়েছিল পরিপূর্ণ সুখ আর শান্তি। 1773 সালে মৃত্যু পর্যন্ত মিসেস রিড ছিলেন বেঞ্জামিনের সুযোগ্য স্ত্রী। 1733 সাল নাগাদ পিওর রিসার্চ অ্যালমানাক নামে এক ধারাবাহিক প্রকাশ করলেন। এই রচনার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠল। ধনী ও খ্যাতিমান ব্যক্তি হিসাবে বেঞ্জামিন ক্রমশই ফিলাডেলফিয়া শহরে পরিচিত হয়ে উঠছিলেন। অর্থোপার্জনের সাথে সাথে সমাজ সংস্কারমূলক কাজে ঝাঁপিয়ে পড়লেন বেঞ্জামিন। ইতিমধ্যে তিনি ফিলাডেলফিয়া শহরে একটি সংস্থা স্থাপন করেছিলেন, নাম ডুন্টো। এর উদ্দেশ্য ছিল সমাজের উন্নতিতে পারস্পরিক সহায়তা। এই সংস্থায় তিনি যেসব প্রবন্ধ পাঠ করতেন, সেই অনুসারে নানান সমাজ সংস্কারমূলক কাজকর্ম পরিচালনা করতেন। সমাজের প্রতিটি সমস্যার প্রতি তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি। তিনি দেখেছিলেন দেশে উপযুক্ত গ্রন্থাগারের অভাব। অধিকাংশ মানুষই ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থের অভাবে বই কিনতে পারে না। সর্বত্র লাইব্রেরি স্থাপন করাও ব্যয়সাধ্য ব্যাপার। তাই 1730 সালে তিনি প্রথম স্থাপন করলেন ভ্রাম্যমাণ লাইব্রেরি, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে। আমেরিকায় এই ধরনের লাইব্রেরি এই প্রথম। এর জনপ্রিয়তা দেখে অল্প দিনেই আরও অনেক ভ্রাম্যমাণ লাইব্রেরি গড়ে ওঠে। 1737 সালে তিনি আমেরিকাতে প্রথম স্থাপন করলেন বীমা কোম্পানি। এই কোম্পানির কাজ ছিল আগুনে পুড়ে যাওয়া সম্পত্তির ক্ষতিপূরণ দেওয়া। 1749 সালে প্রতিষ্ঠা করলেন ফিলাডেলফিয়া একাডেমি।
এই একাডেমি তার জীবনকালেই পরিণত হয়েছিল ফিলাডেলফিয়া বিশ্ববিদ্যালয়ে। বেঞ্জামিনের দৃষ্টিভঙ্গি যে কতখানি ব্যাপ্ত ছিল তার প্রমাণ পাওয়া যায় তার হাসপাতাল নির্মাণের কাজে। ডাক্তার না হয়েও তিনি অনুভব করেছিলেন হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা। তার বন্ধু ডাক্তার বর্নকে পরামর্শ দিলেন হাসপাতাল তৈরির কাজে হাত দিতে। বেঞ্জামিনের আন্তরিক সহযোগিতায় ডাক্তার বর্নের প্রচেষ্টায় 1751 সালে আমেরিকায় গড়ে উঠল প্রথম হাসপাতাল। এইসব বহুমুখী কাজের মাধ্যমে বেঞ্জামিন হয়ে উঠলেন আমেরিকার সর্বজন শ্রদ্ধেয় মানুষ। 1740-41 সাল নাগাদ তিনি বৈজ্ঞানিক গবেষণা কাজকর্ম শুরু করলেন। আবিষ্কারক হিসেবে তার প্রথম উদ্ভাবন খোলা উনুন। এই উনুন অল্পদিনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিজ্ঞানে বিভিন্ন বিষয়ের মধ্যে বিদ্যুৎ শক্তির প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি। একদিন আকাশে ঘুড়ি ওড়াতে ওড়াতে আকাশের বিদ্যুৎ চমক দেখে প্রথম অনুভব করলেন আকাশের বিদ্যুৎ আর কিছুই নয়, বিদ্যুৎ এক ধরনের ইলেকট্রিসিটি। ইতিপূর্বে মানুষের ধারণা ছিল আকাশে যে বিদ্যুৎ চমকায় তা দেবরাজ জিউসের হাতের অস্ত্র। যখন তিনি মানুষকে ধ্বংস করতে চান তখনই এই অস্ত্র প্রয়োগ করেন। তাই আকাশে বিদ্যুৎ চমকালে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত, পূজা অর্চনা করত। ফ্রাঙ্কলিন সেই ভ্রান্ত ধারণাকে চিরদিনের জন্য মুছে দিলেন। তখন লিডেন জার উদ্ভাবিত হয়েছে। এই যন্ত্রের সাহায্যে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করবার পর তিনি প্রমাণ করলেন বৈদ্যুতিক শক্তি দুই ধরনের, একটিকে বলে নেগেটিভ, অন্যটিকে পজিটিভ। তার আবিষ্কৃত এই নতুন তত্ত্ব বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী সংযোজন। আধুনিককালে আমরা যে টিউবলাইট দেখি তা উদ্ভাবনের ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদ্যুতিক শক্তি সংক্রান্ত এইসব আবিষ্কারের গবেষণাপত্র তিনি প্রথম পেশ করেন লন্ডনের রয়্যাল সোসাইটিতে। তারপর থেকেই তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ইংল্যান্ডে থাকাকালীন সময়ে সমুদ্র স্রোত, তার গতি প্রকৃতি প্রভৃতি সম্বন্ধে অনেক গবেষণাপত্র রয়্যাল সোসাইটিতে জমা দিয়েছিলেন বেঞ্জামিন। এছাড়া তিনি প্রথম বাইফোকাল লেন্সের ব্যবহার শুরু করেন। তার বৈজ্ঞানিক আবিষ্কার এবং এই সম্পর্কিত বিভিন্ন রচনা অল্প দিনে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিজ্ঞানী মহলে সাড়া জাগালো। এই সমস্ত দেশের বিজ্ঞানীরা তাকে বিপুলভাবে সম্মান জানালো। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি তাকে তাদের সদস্য হিসেবে নির্বাচিত করল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর উপাধিতে ভূষিত করল। ইতিমধ্যে তিনি হয়ে উঠলেন পেনসিলভেনিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। জনগণের তরফ থেকে তাকে সংসদ নির্বাচিত করা হলো। এই সময় তিনি ক্রমশই রাজনৈতিক কাজকর্মে জড়িয়ে পড়লেন। তিনি চেয়েছিলেন আমেরিকার সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি। তার এই রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য তিনি আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের তরফ থেকে একাধিকবার প্রতিনিধি হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড গিয়েছেন। যেখানেই তিনি গিয়েছেন সেখানেই পেয়েছেন অভূতপূর্ব সম্মান আর সম্বর্ধনা। এদিকে সমস্ত দেশ জুড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে আমেরিকার অধিবাসীদের মনে ক্ষোভ জমে উঠতে থাকে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিল। 1775 সালের 29 এপ্রিল আমেরিকার স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হলো। পরের মাসে ফিলাডেলফিয়া শহরে আমেরিকার কংগ্রেসের অধিবেশন বসল। এখানেই জর্জ ওয়াশিংটনকে আমেরিকান বাহিনীর প্রধান হিসেবে নির্বাচিত করা হলো। দেশের এই স্বাধীনতা যুদ্ধে অসাধারণ সাংগঠনিক প্রতিভা হিসেবে ঝাঁপিয়ে পড়লেন বেঞ্জামিন। তাকে আমেরিকার প্রতিনিধি হিসেবে পাঠানো হলো ফ্রান্সে। তিনি অল্প দিনেই ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য অস্ত্র এবং সৈন্য সংগ্রহ করলেন। 1783 সালে আমেরিকার স্বাধীনতা প্রাপ্তির পর তিনি দেশের উন্নয়নে ঝাঁপিয়ে পড়লেন। তাকে পেনসিলভেনিয়ার শাসন পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হলো। নতুন আমেরিকা গড়ে উঠবার পর নতুন শাসনতন্ত্র রচনার প্রয়োজন দেখা দিল। ডাক পড়ল বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের। তিনি আরও কয়েকজনের সহযোগিতায় রচনা করলেন আমেরিকার সংবিধান। এই সংবিধানের মধ্য দিয়ে তিনি আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করলেন। তখন তার বয়স হয়েছিল 81 বছর। এই বয়সেও তিনি ছিলেন তরুণদের মতোই উদ্যমী, কর্মঠ। সকল মানুষের প্রতি তার ছিল আন্তরিক ভালোবাসা। জীবনের অন্তিম পর্যায়ে এসে নিগ্র দাসদের দুরবস্থা দেখে বিচলিত হয়ে পড়েছিলেন ফ্রাঙ্কলিন। তাই দাসপ্রথা বিলোপের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। তিনি যে কাজের সূত্রপাত করেন উত্তরকালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তা সমাপ্ত করেন। 1790 সালে সামান্য রোগ ভোগের পর তার মৃত্যু হয়। বিজ্ঞান, দর্শন, রাজনীতি, অর্থনীতি সর্বক্ষেত্রে অসংখ্য রচনার মধ্য দিয়ে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সমস্ত জীবন সেই লক্ষ্য পথেই অগ্রসর হয়েছেন। তাই তার সম্বন্ধে এমারসন বলেছেন তিনি ছিলেন মানব জাতির সবচেয়ে হিতৈষী বন্ধু।